যাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। টাঙ্গাইলের কালীহাতিতে ট্রাক উল্টে প্রাণ গেল 15 জনের। কম খরচে বাড়ি ফিরছিলেন শ্রমজীবী এসব মানুষ। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে দেখছি মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। হাম উপসর্গে মৃত্যু বাড়ছে। সিলেট, বরিশাল ও ময়মনসিংহে প্রাণ গেল আরো 6 শিশুর। বিভিন্ন হাসপাতালে বেড়েই চলেছে রোগীর ভিড়। যখনই আপনারা দেখবেন যে জ্বরের সাথে এরকম সারা গায়ে র্যাশ উঠতেছে, র্যাশ শুরু করেছে, আপনার বাচ্চাটাকে দ্রুত আলাদা করে ফেলুন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। দুপক্ষের মধ্যে গোলাগুলি, সাঁড়াশি অভিযানে আটক 20 এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। এর পিছনে কারা আছে সকলকেই আমরা শনাক্ত করার বা আইডেন্টিফাই করার চেষ্টা করব, করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করব। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানিয়ে দেব পুরো খবর। সাত সকালে সড়কে আবারও মৃত্যুর মিছিল। টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে প্রাণ গেছে 15 জনের, আহত হয়েছেন 9 জন। নিহতরা সবাই শ্রমজীবী মানুষ। ঈদে কম খরচে বাড়ি ফিরতে ট্রাকে করে রওনা হন তারা। নিহতদের 11 জনের বাড়ি নওগাঁয়। পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছিলেন ভাগ্যহত এসব শ্রমজীবী মানুষ। সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই পাড়ি জমালেন না ফেরার দেশে। আহতরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রড বোঝাই ট্রাকটি যাচ্ছিল উত্তরবঙ্গে। ঈদে বাড়ি ফিরতে বিভিন্ন স্থান থেকে 25 জনেরও বেশি নিম্ন আয়ের মানুষ ট্রাকটিতে চড়েছিলেন। ভোর 4টার দিকে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। মহাসড়কের পাশে উল্টে পড়ে ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান 15 জন। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে দেখছি মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি, বলে মাটি খোঁড়া শুরু করে দিচ্ছে, কাঁচা মাটি, কোনো মতন নিঃশ্বাস নিতে যান পারি। ঈদে বাড়ি যাচ্ছে মানুষ, রডের ট্রাকে বসে 25-26 জন যাত্রী ছিল। ট্রাকটা সরাতল নামক স্থানে উল্টে গেছে। আইসা দেখি যে এরকম মানুষজন রডের নিচে পড়ে রয়েছে, সাইডে 4-5 জন আছে। আমরা টানাটানি করছি, বাড়ির থেকে কোদাল নিয়ে আসছি, শাবল নিয়ে আসছি, উদ্ধার করার চেষ্টা করছি, পারি নাই। পরে থানায় খবর দিছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। আহত 9 জনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। মরদেহগুলো নেওয়া হয় মর্গে। রডের উপরে ট্রিপল দিয়ে ঢাকা ছিল এবং তার উপরে কিছু যাত্রী ছিল। যাত্রীগুলো উত্তরগামী যাত্রী ছিল। তো আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। নিহতদের সবাই রাজশাহী বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে 11 জনের বাড়ি নওগাঁয়। নিহতদের বাড়িতে শোকের মাতম, এলাকা জুড়েই শোকের ছায়া। এটা চাচা ভাইস্তা মারা গেছে, আর আব্দুল রশিদের বেটা আব্দুল বারিক বাদশাহ, আর সবাই হরেক মালের ব্যবসা করে। গরিব মানুষ, অসহায় মানুষ, জমা জমি নাই তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল মামুন। শামীম, মরদেহগুলো কি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন? পূর্বে আমি কিন্তু সকাল থেকে জানাচ্ছিলাম যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতল যে এলাকাটা রয়েছে সেই এলাকাতে রড বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাকটি সরাতল এলাকায় পৌঁছালে
নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু ট্রাকটি উল্টে যায় এবং সেখানে ঘটনাস্থলে 15 জন নিহত হয় এবং 9 জন আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত রয়েছে। তাদের মধ্যে 7 থেকে 8 জনের অবস্থা স্থিতিশীল এবং একজনের অবস্থা একটু গুরুতর। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নিহতদের, আপনি যেটা জানতে চেয়েছেন, নিহতদের লাশ কিন্তু এই যে টাঙ্গাইল সদর হসপিটালের যে মর্গে, সেই মর্গে রাখা হয়েছে এবং লাশগুলোর এখনো আত্মীয় স্বজনরা যেহেতু এসে পৌঁছায়নি, তারপরে হচ্ছে যে এই কারণে মরদেহ আত্মীয় স্বজনের কাছে এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি। টাঙ্গাইলের জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশগুলো দাফন এবং চিকিৎসা, যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা বাবদ হচ্ছে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসন শরীফুল হক ঘোষণা দিয়েছেন যে যারা নিহত হয়েছে তাদেরকে 25,000 এবং যারা আহত হয়েছেন তাদেরকে 15,000 করে চিকিৎসা বাবদ খরচ দেওয়া হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে টাঙ্গাইলে যারা বিআরটিএ রয়েছেন, বিআরটিএ অফিস, যেখানে দুর্ঘটনা হলেই হচ্ছে যে একটি 3 মাসের একটি ঘটনা থাকে। 3 মাসের মধ্যে যদি যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তারা যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে হচ্ছে যে তাদেরকে, যারা নিহত হয়েছেন তাদেরকে 5 লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন তাদেরকে 3 লক্ষ টাকা দেওয়া হয়। এই বিষয়টি টাঙ্গাইল বিআরটিএ অফিসে জানিয়েছেন এবং এখন পর্যন্ত লাশ হস্তান্তর করা হয়নি। লাশগুলো ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। যদি কোনো ধরনের অভিযোগ না থাকে তাহলে লাশগুলো ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং যদি অভিযোগ থাকে তাহলে হচ্ছে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শামীম, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নিহত 15 জনের মধ্যে 11 জনের বাড়ি নওগাঁয়। একই সাথে জেলার 11 জনের মৃত্যুতে শোকস্তব্ধ এলাকাবাসী। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? স্বজনরা কি বলছেন? শোকে স্তব্ধ এখানকার মানুষ, তাদের ভাষা হারিয়ে ফেলেছে। কেননা একই গ্রামের একসাথে এতজন মানুষের মৃত্যু কোনোভাবেই তারা সহ্য করতে পারছে না। আমি যদি একটু দেখাই যে এই মুহূর্তে নিহত সোহাগের বাড়ির সামনে স্বজনদের কান্না, স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে একদম বলা চলে। আমি মান্দা উপজেলার রাজেন্দ্র বাটি দেবরা গ্রামে এই মুহূর্তে আছি। এই গ্রামের 7 জন মারা গেছেন একসাথে টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায়। এই ঘটনার পর যখন খবর এলাকায় এসে পৌঁছেছে তখন থেকে আসলে নিহতদের পরিবার এবং স্বজন প্রতিবেশী একই সাথে এলাকার মানুষ শোকে স্তব্ধ হয়ে গেছে এবং তাদের নিহতদের স্বজনদের কান্নায় আসলে ভেঙে পড়ছেন মুহুর্মুহু। এমন একটি অবস্থা, প্রতিটি বাড়িতেই এরকম কান্নার রোল পড়ে গেছে। স্থানীয়রা বলছেন যেহেতু নিহতরা সবাই দরিদ্র পরিবারের এবং তারা শ্রমজীবী মানুষ, সরকারের পক্ষ থেকে সবাইকে সহযোগিতা করা হোক, এই পরিবারগুলোর পুনর্বাসনে সরকার এগিয়ে আসুক, এমনটি কিন্তু দাবি করা হচ্ছে। পুরবী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরিবার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। এই যাত্রার 3য় দিনে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। সকাল থেকে এখন পর্যন্ত 10টি আন্তনগর এবং 6টি কমিউটার ট্রেন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময়ের কিছুটা দেরিতে ছাড়ছে। যাত্রীদের অভিযোগ, উপচে পড়া ভিড় থাকায় টিকিট কেটেও অনেকে ট্রেনে উঠতে পারছেন না, আবার ট্রেনে উঠতে পারলেও সিট পাচ্ছেন না অনেকে। এই যাত্রা নির্বিঘ্ন রাখতে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাদে যাত্রা ঠেকানো সহ যাত্রী নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে। ফার্স্ট মিনিটে ঢুকছি, কিন্তু তারপরে আমি টিকিট কাটতে পারি না। পরে দেখা গেছে আমার বিভিন্ন ভাইদের মাধ্যমে হচ্ছে টিকিটটা কাটানোর চেষ্টা করছি, তারপরে দেখা গেছে এইভাবে টিকিটটা কাটতে পারলাম। গাড়িতে উঠতে পারি কিনা সঠিকভাবে, এটাই তো চিন্তার বিষয়। এত লোকজন, কি ছাদে উঠতে হয় নাকি? যে নির্ধারিত টাইম ছিল ট্রেনের, ওই টাইমে আমরা যেতে পারবো, কিন্তু এখনও প্ল্যাটফর্মে সিরিয়াল নাম্বার আসেনি, তো আমি বলতে পারতেছি না নিশ্চিতভাবে। অধিকাংশ ট্রেনই রাইট টাইম গেছে, শুধু আপনার নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা 40 মিনিট লেট গেছে ঢাকা থেকে, আর 6টা কমিউটার ট্রেন গেছে। সব মিলিয়ে মোটামুটি এই পর্যন্ত ভালো, কোনো যাত্রী অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। এই যাত্রার খবর জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, এই যাত্রার মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন এবং ঘরমুখো যাত্রীদের অভিজ্ঞতা জানাবেন?
পুরোপুরি আসলে প্রতিটা ঈদেরই কিন্তু চন্দ্রের অবস্থা যেটি হয় সেটি কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি। আপনাকে যদি একটু দেখাতে চাই যে আমার যে পাশটিতে রয়েছে অর্থাৎ যানবাহনের কিন্তু দীর্ঘ সারি রয়েছে। অর্থাৎ যারা উত্তরবঙ্গে যাবেন তাদের কিন্তু একেবারে কবিরপুর বারুইপাড়া এই অঞ্চলটিতে যে যানবাহনের দীর্ঘ সারি সেটি ছেলেই কিন্তু তাদের চন্দ্রা অতিক্রম করতে হবে। তো সবকিছু মিলিয়ে যদি আমরা বলতে চাই যে আসলে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, তবে একটি বিষয় আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা অন্যান্য বছর যে বসে থাকতে হয় তেমনটি কিন্তু আমরা দেখছি না। আমরা দেখছি কিছুক্ষণ পরপর যানবাহনগুলো যাচ্ছেন এবং ধীর গতি কিন্তু আমাদের লক্ষ্য করা গেছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এরই মধ্যে কিন্তু কিছুক্ষণ আগেই এই অঞ্চলটিতে বেশ মুষলধারে বৃষ্টি হয়েছে, যার কারণে একটা বাড়তি ভোগান্তির পথে হয়েছে গরমুখ যাত্রীদের। আর আমরা প্রতি বছর যে অভিযোগটি থাকে যাত্রীদের সেটি হচ্ছে যে বাড়তি ভাড়া নেওয়া, এখন থেকে কিন্তু শুরু হয়েছে সেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগটি কিন্তু তারা বারবার বলছেন। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা পর্যাপ্ত সংখ্যক সদস্য তারা মাঠে রয়েছেন, তারা চেষ্টা করছেন যাতে গর্ভবতী মানুষের নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে কাজ করছেন। এদিকে আরও বলেছেন যে বাড়তি ভাড়া যাতে না নেয় সেই বিষয়টি নজরদারি রাখতেও কিন্তু তারা কাজ করছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সবকিছু মিলিয়ে বলতে চাই চন্দ্রা এখন পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি ধীর গতি রয়েছে, তবে একেবারে ঘন্টার পর ঘন্টা বসে থাকার মতো চিত্র এখনো চন্দ্রাতে নেই। ধন্যবাদ নিপু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশে হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না, ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে পরিস্থিতি। 24 ঘন্টায় 3 জেলায় প্রাণ গেছে আরো 6 জনের। এর মধ্যে সিলেটেই 3 শিশুর মৃত্যুর খবর মিলেছে, বরিশালে 2 ও ময়মনসিংহে 1 শিশু মারা গেছে। প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত সিলেটে হাম উপসর্গ নিয়ে মারা গেছেন 55 জন। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 58 জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 270 জন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলে 14 জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন 77 জন রোগী। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। ছোঁয়াচে এই রোগ ও উপসর্গে এখন পর্যন্ত দেশের 5 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে হামের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। সর্দি কাশি আছে যে 2 জনের, তারপরে প্রায় 16 দিন থাকছি, ওখানে কমছে না। পরে শ্বাসকষ্ট বাড়ে গেছে ছেলের দিলাইছে উসমানি রেফার করছে। আমার 2টা বাচ্চা একসাথে অসুস্থ নিয়ে আসছিলাম, তারপরে কালকে কমছিল, আজকে আবার একটু জ্বর বাড়ছে। হাম পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সিলেটে প্রতিদিনই ঘটছে শিশু মৃত্যু। এত শিশু মৃত্যুর পেছনে কি কারণ বলছেন চিকিৎসকরা? পুরবী, প্রতিদিন সকালে আমাদের ঘুম ভাঙছে মূলত শিশু মৃত্যুর খবরে, এবং আমরা যখন হাসপাতালে আসি তখন আমাদের অনেকগুলো হৃদয় বিদারক চিত্র দেখতে হয়। একটি শয্যায় হয়তো 2 ভাই অথবা 2 বোন অথবা 2টি সন্তানকে নিয়ে বাবা মা চিকিৎসা রয়েছেন, হয়তো কোনো সন্তান আইসিইউতে ভর্তি রয়েছে, একটি সন্তান হয়তো সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে। এইরকম অসংখ্য হৃদয় বিদারক চিত্র আমাদের প্রতিদিনই হাসপাতালে আসলে দেখতে হয়, এবং হাসপাতালে আসলে রোগীদের চাপ কিন্তু এখনো কমছে না। এখনো প্রতিনিয়তই হাসপাতালে রোগীর চাপ আছে। প্রতিদিন যে পরিমাণ রোগী ছুটি হয় তার দ্বিগুণ রোগী হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। এতে করে যেহেতু সংক্রমণ কমছে না, ফলে আসলে মৃত্যু আসলে এখন পর্যন্ত নাগালের বাইরে, অর্থাৎ মৃত্যু প্রতিনিয়ত বাড়ছে। চিকিৎসকরা বলছেন যেহেতু 1 মাস হয়ে গেছে আসলে সিলেটে বিশেষ টিকা ক্যাম্পেইনের, সেটির সুফল পেতে হয়তো আরো কিছুটা সময় লাগতে পারে, এবং সেই সুফল যখনই আসলে আসতে শুরু করবে, অর্থাৎ শিশুদের মধ্যে যেসব শিশুরা টিকা নিয়েছে তাদের মধ্যে ইমিউনিটি লেভেল বৃদ্ধি হবে, তখনই আসলে এই সংক্রমণটা কমে আসবে এবং সাথে সাথে মৃত্যুর হারটা কমে আসবে। তবে এর বাইরে চিকিৎসকরা যেটি বলছেন যে শিশুদের যাতে অপুষ্টিহীনতা যাতে তারা না ভোগে সেই বিষয়টি যাতে অভিভাবকরা খেয়াল রাখেন, এবং 6 মাস বয়সী শিশুদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন। এর বাইরে যারা 6 মাসের ঊর্ধ্বে রয়েছেন তাদের বুকের দুধের পাশাপাশি অন্যান্য পুষ্টিকর খাদ্য খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন। এই পরামর্শগুলোই রয়েছে। তবে হাসপাতালে যেটি আমরা প্রথমে যেটি বলেছিলাম, আসলেই আসলে এখন রোগীর যে চাপ, সেই চাপ আমাদের প্রতিনিয়তই মনে হচ্ছে। পুরবী, ধন্যবাদ নাবিল।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে সন্ত্রাসীদের হামলার পর পাল্টা অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। মধ্যরাতে হামলার পর সাঁড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন 20 জনকে আটক করা হয়। পুলিশ জানান, জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে একাধিক ক্যাম্প স্থাপন করেছিল যৌথ বাহিনী। রাতে একদল সন্ত্রাসী ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে, পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যৌথ বাহিনীও। এর আগেই বুলডোজার দিয়ে যৌথ বাহিনীর একটা ক্যাম্প গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। পুলিশের প্রাথমিক ধারণা, ইয়াসিন বাহিনী হামলার সাথে জড়িত। এদিকে জঙ্গল সলিমপুর হয়ে আলীনগর প্রবেশের সড়কটি বেশ কয়েক স্থানে কেটে দিয়েছে সন্ত্রাসীরা। চলতি মাসে জঙ্গল সলিমপুর পরিদর্শনের কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। গতকাল রাত 1টার সময় এখানকার যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ, যাদেরকে অভিযান করে এখান থেকে তাড়ানো হয়েছিল, তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। এর পিছনে কারা আছে সকলকেই আমরা শনাক্ত করার বা আইডেন্টিফাই করার চেষ্টা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করব। সবাই একেবারে আমাদের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা রক্ষা করা, এই জনপদে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এখানে দেশের ভিতরে দেশ, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র না বানাতে দেওয়া। এর জন্য যা যা করণীয় আমরা করব। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে জমজমাট পশুর হাটগুলো। রাজশাহী থেকে কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হাটে পশুর কেনাবেচা কেমন দেখছেন? পুরবি এখনো কিন্তু কেনাবেচা তেমনভাবে শুরু হয়নি। হাটে পশু আসতে শুরু করেছে এবং আমি রয়েছি রাজশাহীর কাটাখালী হাটে। কাটাখালী হাটে এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি, একদমই বাড়িতে দেশি জাতের যে গরুগুলো লালন পালন করা হয়, ছোট মাঝারি সাইজের যে গরুগুলো, সেগুলো হাটে সকাল থেকে আসতে শুরু করেছে। এখানকার বিভিন্ন যারা বিক্রেতা রয়েছেন, বাড়িতে 2টি 1টি 4টি করে গরু লালন পালন করেন, তারাই মূলত এখানে গরু বিক্রি করেন এবং এই হাটটি দুপুর 2টার পরে আসলে একদমই জমজমাট হয়ে উঠবে। এখানকার ক্রেতা বিক্রেতা ঠিক তেমনটি বলছেন। এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে দেশি জাতের যে ষাঁড়গুলো রয়েছে গরু, সেগুলো কিন্তু আসতে শুরু করেছে এবং নথিবন, করিমন, ভটভটি সহ বিভিন্ন এলাকা থেকে আসলে গরু নিয়ে আসছেন বিক্রেতারা। এবং এই হাটে বেশিরভাগই ক্রেতা হচ্ছে স্থানীয় ক্রেতা। রাজশাহী সহ আশেপাশের যে উপজেলায় যারা কোরবানি দেবেন তারাই মূলত এই হাটের ক্রেতা। এ বাদেও ঢাকা, চিটাগাংয়ের বাদেও রাজশাহীর এবং বিভিন্ন জেলার কিন্তু যারা ব্যাপারী রয়েছেন, তারাও এই হাট থেকে বড় মাঝারি সাইজের গরুগুলো কিনেন। হাটের বিক্রেতাদের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত মোট 30 থেকে 34 হাজার টাকা মনে গরুগুলো কিন্তু বিক্রি করবেন তারা। এবং গতকালকেও আমি রাজশাহীর সিটি হাটে ছিলাম। সিটি হাটে যতটুকু দেখেছি যে 30,000 থেকে 32, 33, 34 হাজার টাকা মনে ছোট বড় মাঝারি সকল গরু কিন্তু প্রকারভেদে বিক্রি হয়েছে। গতকালকেও কিন্তু রাজশাহীর সিটি হাট জমজমাট ছিল এবং আজকেও এই রাজশাহীর যে কাটাখালী হাটটি, এই কাটাখালী হাটটি দুপুরের পরে আসলে জমজমাট হয়ে উঠবে, তেমনটি কিন্তু এখানকার ক্রেতা বিক্রেতাদের প্রত্যাশা। ক্রেতা এখনও তেমনটি আসেনি, তবে বিভিন্ন এলাকা থেকে গরু আসছে। যারা এখানকার বিক্রেতা রয়েছেন তারা প্রত্যাশায় রয়েছেন এবং এখানে দুপুরের পরে আসলে ভিড় হবে। পুরবি, ধন্যবাদ তারেক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই ছিল সংবাদ সেরা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।